সমুদ্রের মাঝে নির্জন দ্বীপের সেই টাউন যেটার নাম হচ্ছে উইডোজ বে, এবং অনেকে মনে করে যে এই দ্বীপটা অভিশপ্ত, যার কারণেই তো এই দ্বীপ ছেড়ে কেউ কোনোদিন বেরোতেই পারে না। যদিও অনেকের কাছে এই কথাগুলো আবার কুসংস্কার। সময় পাল্টে গেছে, প্রযুক্তি এসে গেছে, তবে এই উইডোজ বের ইতিহাসটা কতটা গভীর এবং কতটা ডার্ক সেটা এখানকার মানুষেরাও ঠিক মতন জানে না। তো কি আছে লুকিয়ে এই উইডোজ বেতে? এনিওয়েজ গাইজ, কথা বলছিলাম রিসেন্টলি অ্যাপেল টিভির তরফ থেকে আসা একটা দুর্দান্ত টিভি সিরিজ উইডোজ বেটাকে নিয়ে। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি উইডোজ বে টিভি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা দেখি এক ব্যক্তি রাতে একা নৌকা চালাচ্ছে এবং রেডিওতে তার বন্ধুর সাথে কথা বলছে। রেডিওর ওপাশে যে রয়েছে তার নাম হচ্ছে লনি, যে সেই পোর্টের কন্ট্রোল রুমে কাজ করে। সো সেই মানুষটা তার দুঃখের কথা জানাচ্ছে যে তার স্ত্রীর সাথে কিভাবে তার ডিভোর্স হয়েছে, মানে বিচ্ছেদের গল্প শোনাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে। সেই মুহূর্তে তার বন্ধু লনি তাকে জানায় যে তার সামনে যেন কিছু একটা আসছে। আর তারপরে রেডিওতে কানেকশনের সমস্যা শুরু হয়, সেই স্ট্যাটিক সাউন্ডগুলো আসছে এবং আচমকা তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই মানুষটা যে প্রচণ্ড ভয়ে রয়েছে, সে আচমকা বাইরে বেরিয়ে দেখতে থাকে যে সত্যি তার বোটের চারপাশে ঘন কুয়াশা এগিয়ে আসছে। অন্যদিকে বহু পাখিরাও উড়ে উড়ে পালানোর চেষ্টা করছে। যদিও সেখানে আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ঘন অন্ধকার, তবে সেই অন্ধকারটা মোটেও স্বাভাবিক তো মনে হচ্ছিল না। অন্যদিকে আমরা কিছু ছেলেপিলেকে দেখতে পাই যারা গাড়িতে বসে গান টান শুনছে, নেশা করছে। সেই মুহূর্তে হঠাৎ রেডিও বন্ধ হয়ে যায়, পুরো শহরের বিদ্যুৎ চলে যায় এবং একটা হালকা আর্থকুইক ফিল করতে পারে তারা, ভূমিকম্প হয়েছে। শহরের মেয়র, যার নাম হচ্ছে টম, সে তৎক্ষণাৎ তার ছেলে ইভানের ঘরে ঢুকে তাকে খোঁজার চেষ্টা করে, যেটা প্রমাণ করে যে টম তার ছেলেকে নিয়ে বেশি চিন্তিত। তবে ঘর তো খালি, ইভান তো ঘরে নেই। যেমনটা দেখলাম, ইভান তার বন্ধুদের সাথে সেই গাড়িতে বসে একটু মজা করছে। যাই হোক, সেদিন খবর আসে 20 বছরের মধ্যে এটাই প্রথম ভূমিকম্প, আর ফরচুনেটলি কেউ আহত হয়নি। টাউন হলে গিয়ে টম দেখে যে বিদ্যুৎ এখনো ফেরেনি এবং আশ্চর্যের বিষয়, শহরের যে অন্য কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে কোনো চিন্তাই নেই। কেউ গসিপ করছে, কেউ আবার নিজের কাজে ব্যস্ত। তবে টমের চিন্তা হচ্ছে অন্য জায়গায়। টম হচ্ছে এই শহরের মেয়র এবং ব্যাপার হচ্ছে যে 3 বছর ধরে চেষ্টা করার পর ফাইনালি নিউ ইয়র্ক টাইমস থেকে একজন সাংবাদিক তাদের শহরে আসছে এই স্থানের রিপোর্টিং করার জন্য। এই স্থানটার নাম হচ্ছে উইডোজ বে এবং টম চায় যে এই স্থানে পর্যটক বাড়ুক, যাতে এই শহরের অর্থনীতিটা একটু ঘুরে দাঁড়ায়। উইডোজ বে হচ্ছে ইংল্যান্ডের এক টাইপের আইল্যান্ড টাউন। বলতে গেলে মেইনল্যান্ড ইংল্যান্ড থেকে তারা অনেকটাই দূরে, সমুদ্রের মাঝখানে এই দ্বীপেই এই ছোট টাউনটা তৈরি হয়েছে। তো তারা সম্পূর্ণভাবে আইসোলেট। তো টম চায় যে এই স্থানে যাতে পর্যটন কেন্দ্র তৈরি হোক। সো সেই রিপোর্টারের নাম হচ্ছে আর্থার। সে এসে পৌঁছালে প্রথমেই তাকে নিয়ে যাওয়া হয় হিস্টোরিক্যাল সোসাইটিতে। সেখানে গেরি নামক একজন মহিলা শহরের ভয়ঙ্কর ইতিহাস শোনানো শুরু করে থাকে, মানে ক্যানিবালিজম, তারপর উইচ হান্ট, এরকম বহু কেস ঘটেছে এই শহরে। যদিও এটা বর্তমান না, বহু বছর আগের গল্প, তবে টম চায় যে তার এই শহরের প্রতি কোনো নেগেটিভ চিন্তাধারা যাতে সেই রিপোর্টারের মনে না আসে। সো টম তো সেখানে পৌঁছায় এবং সেই ঘটনাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তবে এই নির্জন দ্বীপের মধ্যে এমন কিছু কাণ্ড তো ঘটেছে যেগুলো নিয়ে বহু মানুষই আলোচনা করতে চায় না। অন্যদিকে শেপলার্ক নামক একজন ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়াতে শেরিফ টমকে ফোন করে, কিন্তু টম সেই বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। টম বলছে যে সেই শেপ নামক মানুষটা প্রচণ্ড নেশা করে, হয়তো কোথাও মত্তত খেয়ে ঘুমিয়ে আছে। তবে এরই মধ্যে ওয়াইক নামক একজন বৃদ্ধ সবাইকে সতর্ক করতে শুরু করে। তার দাবি এই ভূমিকম্প, কুয়াশা আর শেপের যে নিখোঁজ হয়ে যাওয়া, এগুলো এক টাইপের ভয়ঙ্কর অশুভ শক্তির সংকেত। তার মতে যখনই এই মিস্ট্রি ফগ, মানে এই রহস্যময় কুয়াশাটা আসে, তখনই এই উইডোজ বেতে বিপর্যয় নেমে আসে। আক্রান্ত মানুষদের চোখ সাদা হয়ে যায়, তারা রিয়েলিটিকে হারিয়ে ফেলে, অবশেষে ভয়ঙ্কর পরিণতির শিকার হয় তারা। কিন্তু টম এইসবে একদমই বিশ্বাস করে না। টম মনে করে যে এগুলো জাস্ট পুরনো কুসংস্কার ছাড়া আর কিছুই না। তবে হঠাৎ খবর আসে যে শেপকে নাকি ফাইনালি পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা বলেন সে সম্ভবত পড়ে গিয়ে আঘাত পেয়েছে। যাই হোক, টম তো শেপকে দেখতে যায়, তবে সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। টম তো বলেছিল যে শেপ হয়তো কোথাও মত্তত খেয়েই পড়েছিল, তবে না, তার শরীরে এক ফোঁটাও অ্যালকোহল পাওয়া যায়নি। আর এরপরেই ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। শেপ আচমকা চোখ খুলে ফেলে এবং তার চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সে টমের গলা চেপে ধরে, মানে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। হাসপাতালে একটা ক্যাওস তৈরি হয় আর তার কিছুক্ষণ পরে শেপ আচমকা মাটিতে পড়ে যায় এবং মারা যায়। এবং এই ঘটনাটার রীতিমতো টমকে ভয় পাইয়ে দেয়।
যাই হোক, রাতে তিনি সেই রিপোর্টার যার নাম হচ্ছে আর্থার, তার সাথে ডিনারে যান যেমনটা কথা হয়েছিল। কথোপকথনের মাঝে আর্থার জানতে চায় যে সত্যিই কি উইডোজ বেতে জন্মানো মানুষেরা কখনো এই শহর ত্যাগ করে যেতে পারে না। তখনই টম লক্ষ্য করে যে বাইরে কুয়াশা অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। টমের মনে একটাই ভয় তার ছেলেকে নিয়ে। সে তার ছেলেকে খুবই ভালোবাসে এবং সে নিশ্চিত করছে যে তার ছেলে ইভান বাড়িতে আছে নাকি। অ্যান্ড ইয়েস, সেই রিপোর্টার যে কথাটা বলছিল এটা সত্যি। এই স্থান ত্যাগ করে কেউ কোনোদিন বেরোতে পারে না এবং এরকম বহু খবর আছে যে যারা যারা বেরোনোর চেষ্টা করেছে তারা একদিনের মধ্যে কোনো না কোনো অজানা রোগে মারা গিয়েছে। যাই হোক, আচমকা সেই স্থানের বিদ্যুৎ চলে গেছে, আর যার কারণে রেস্টুরেন্টের লোকজন তখন বাইরে যাওয়ার চেষ্টা করে। আর তখনই টম চিৎকার করে সবাইকে বলা শুরু করে, দরজা খুলবেন না, কুয়াশার মধ্যে কিছু একটা আছে। এখন টম মুখে মুখে যতই বলুক যে এগুলো কুসংস্কার, তবে তারও মনে ভয় তো রয়েছে। এই শহরের তো কিছু একটা মিস্ট্রি রয়েছে, সেটা সেও জানে। কয়েক সেকেন্ড বাদে বিদ্যুৎ ফিরে আসে এবং টম তার এই অবস্থা দেখে সবাই একটু অবাক। যাই হোক, সেই রিপোর্টার আর্থার সে এক ফোঁটাও ডিসঅ্যাপয়েন্ট হয়নি, বরং তার এই স্থানটা বেশ ভালো লেগেছে এবং সে মনে করে যে এই স্থানটা পর্যটকদের বেশ ভালো লাগবে। তবে অল্প কিছু মুহূর্তের জন্যই আমাদের একটা সিন দেখায়। এই শহরের নিচেই রয়েছে একটা রহস্যময় সুড়ঙ্গ, যেখানে সেই মধ্যযুগের নির্যাতন করার মতন যে টর্চার চেয়ার মতন এক টাইপের থাকতো না, সেরকম একটা জিনিস রয়েছে সেখানে। সম্পূর্ণ গোপন একটি স্থান এবং চারিদিকে এক অদ্ভুত শব্দ হচ্ছে এবং সেই চেয়ারটার সামনেই একদম জং ধরা একটা লোহার দরজা রয়েছে যেটা বন্ধ রয়েছে। কি আছে সেই দরজার উপরে? তারপরে আমরা টম এবং প্যাট্রিশিয়াকে একসাথে দেখতে পাই, তারা কাজে যাচ্ছে। প্যাট্রিশিয়া হচ্ছে এক টাইপের সেক্রেটারি টমের এবং খুবই হেল্পফুল একটা মেয়ে যে টমকে যথেষ্ট সাপোর্ট করে। তো টম অর্থাৎ আমাদের মেয়র সে খুবই খুশি, কারণ নিউ ইয়র্ক টাইমসে সেই উইডোজ বে নিয়ে একটা পজিটিভ আর্টিকেল লেখা হয়েছে এবং টমের বিশ্বাস যে এবার হয়তো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এই স্থানে আসবে। পথে তারা একটা ক্যাফেতেও দাঁড়ায়। দোকানের মালিক একটা নতুন কফি মেশিন বসিয়েছে, যদিও সেখানে তার তেমন বিক্রি বাটা তো নেই, কারণ এই স্থানের মানুষেরা সেই টাইপের কফি তো খায় না। তবে টমের মনে দৃঢ় বিশ্বাস যে শীঘ্রই প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এই স্থানে আসবে এবং তার এই ক্যাফেতে প্রচুর সেল হবে। সেই মুহূর্তেই টম আচমকা পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায়, বুঝতে পারে যে কোথাও একটা কিছু ঘটেছে। আসলে ওয়াইক প্রচণ্ড মদ খেয়ে মাতলামি করছে। অ্যাকচুয়ালি ওয়াইক মনে করে যে এই স্থানটা একদমই সেফ না এবং এই স্থানে যদি পর্যটকরা আসে তাহলে সেটা তো তাদেরও ক্ষতি। বিশেষ করে সেই মানুষগুলো যে যে হোটেলে থাকবে সেই স্থানটাও অভিশপ্ত। শেরিফ এবং টম তাকে শান্ত করার তো চেষ্টা করে, তবে ওয়াইক কোনো কথা শোনে না। বরং সে বলছে যে টম যে এই শহরটাকে মডার্ন করার চেষ্টা করছে, এই করতে গিয়েই সব মানুষদের সে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। একই সাথে ওয়াইক কিন্তু টমকে একটা কাওয়ার্ড মনে করে। টম নাকি প্রচণ্ড ভীতু, এমনকি সে নানান কথা বলে টমকে অপমানও করে, যেটা শুনতে পেয়ে টম আরও রেগে যায়। তাকে দুটো বাজে কথা বলে দেয়, যে কথাগুলো আবার লোকাল মানুষেরা শুনতে পেয়ে যায়, যেটা অবশ্যই একটা মেয়রের জন্য তো ভালো না, একটা মেয়রের রেপুটেশনের জন্য তো ভালো না। তো সন্ধ্যাবেলায় টম খাবার আনতে রেস্টুরেন্টে গেছে। সেখানে এক ফাদার এক প্যাস্টরের সাথে তার সাক্ষাৎ হয়। যাই হোক, সেই প্যাস্টর সে টমের বন্ধু এবং টম রিকোয়েস্ট করে তাকে যে রাতের বেলা যাতে সেই চার্চের ঘন্টা যাতে কেউ না বাজায়, বিশেষ করে বাচ্চারাও যাতে না বাজাতে পারে। কথাটা হচ্ছে যে বে টাইমে কেউ না কেউ তো সেই চার্চের ঘন্টা বাজাচ্ছে। তবে এই কথাটা ফাদারের কাছে একটু স্ট্রেঞ্জ লাগে। যাই হোক, টম তো তারপর সেখান থেকে বেরোবে। তবে সেই মুহূর্তে কিছু টাউন ফোকস সেই শহরের কিছু মানুষেরা টমকে ঘিরে ধরে এবং তাকে প্রশ্ন করা শুরু করে যে টম কি সত্যি সাহসী, এবং সে যদি সত্যি সাহসী হয় তাহলে টম সেই রাতটা সেই অভিশপ্ত ইনে গিয়ে কাটিয়ে দেখাক। জায়গাটার নাম হচ্ছে ব্রেক ওয়াটার ইন এবং সেটা একটা অভিশপ্ত জায়গায়, এমনটাই বহু মানুষ বিশ্বাস করে। তবে টমের কাছে তো সেগুলো কুসংস্কার, আর যদি সত্যিই কুসংস্কার হয় তো রাতের বেলা সে গিয়ে থাকুক সেখানে। আসলে সেই স্থান নিয়ে বহু গল্প রয়েছে। তাকে সেখানে ক্যাপ্টেন স্যুটে থাকতে হবে। অ্যাকচুয়ালি সেই ইনের একটা ঘরে একটা জাহাজের ক্যাপ্টেন ছিল যে তার নিজেরই পরিবারকে বড় নৃশংসভাবে হত্যা করেছিল। সেই ঘরটাকে তার ক্যাপ্টেন স্যুট বলে এবং সেই ঘটনার পর থেকে সেই ঘরটাকে সিল করে দেওয়া হয়েছে এবং টমকে বলা হয়েছে যে সেই ঘরেই থাকতে হবে তাকে। শুধু তাই না, এরকম আরও অনেক ঘটনা রয়েছে। সেখানে একটা সিরিয়াল কিলারও রয়েছে। অনেকে বলে যে সেই বাড়ির নিচে যে ক্রল স্পেসটা রয়েছে না, সেখানে গেলেই নাকি সেই ভূতটা চেপে ধরে। ভূত বলতে এক টাইপের ক্লাউন, উইলি দ্য ক্লাউন তার নাম। তো সেখানেও টমকে যেতে হবে। তো এরকম বহু চ্যালেঞ্জ দিয়েছে টমকে।
অন্যদিকে সেই যে ফাদার রয়েছে, যাকে টম বলেছিল যে রাতের বেলা যাতে কেউ ঘন্টা না বাজায় সেই চার্চে, সে দেখার চেষ্টা করে এবং সে দেখে যে সেই ঘন্টাটাকে এমনভাবে বেঁধে রাখা হয়েছে যে সেটাকে কেউ বাজাতে পারবে না। তাহলে ঘন্টাটা বাজলো কি করে? আর সেখানেই সে একটা পুরনো চিঠি খুঁজে পায় যেখানে লেখা রয়েছে যে যদি এই ঘন্টা নিজে থেকে বেজে ওঠে তাহলে কি করতে হবে। সো কথা মতন প্যাট্রিশিয়া টমকে সেই ব্রেক ওয়াটার ইনে নামিয়ে দেয় যেখানে টম এই রাতটা কাটাবে। সেই ইনের যে মালিক রয়েছে ক্যাট, সে নিজেও কিন্তু সেই ক্যাপ্টেন স্যুটে ঢুকতে ভয় পায়। সে টমকে সম্পূর্ণ নিয়মটা বুঝিয়ে দেয় এবং সেই ইনের বাইরে থেকে তালা মেরে চলে যায়। একই সাথে টমকে একটা ক্যামেরাও দিয়ে গেছে যেটা প্রমাণ থাকবে যে টম প্রত্যেকটা ঘরে ঘুরে ঘুরে থেকেছে। মানে টমকে প্রমাণ তো দিতে হবে যে সে সেই চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করেছে, তাই না? সো প্রথম দিকে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। টম পুরনো একটা ট্যুর ভিডিও দেখতে থাকে এবং সেখানকার লোকেরা তাকে যে চ্যালেঞ্জগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট করতে থাকে। এই স্থানে আরও অনেক কিছু ঘটনা ঘটেছে। 1962 সালের নিউ ইয়ার ইভের ইনসিডেন্ট, একই সাথে এই স্থানে একজন মহিলা মারা গিয়েছিল যে তার বিয়ের দিনই পালানোর চেষ্টা করেছিল এবং জানলা ভেঙে পড়ে মারা গিয়েছিল। তো সেই মহিলাটাকে নাকি আগলি বলা হতো। তো টমের চ্যালেঞ্জ ছিল যে আয়নার সামনে 3 বার আগলি হোটেন্স বলতে হবে তাকে। তো টম এরকম বহু চ্যালেঞ্জ কমপ্লিট করে। প্রথম দিকে তো সব কিছুই ঠিকঠাকই লাগছিল, তবে ধীরে ধীরে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। সে লক্ষ্য করে যে বন্ধ করে রাখা পর্দা নিজে থেকেই খুলে গেছে, বাথরুমের সিকের নিচে থেকে অদ্ভুত ফিসফিস আওয়াজ ভেসে আসছে। এরপর দেখা হয় উইলিয়াম নামক একজন অতিথির সাথে, যাকে দেখে টম একদমই অবাক যে সেই ইনে আরেকজন মানুষও এই মুহূর্তে রয়েছে সেটা সে জানতোই না, মানে তাকে তো কেউ বলেনি। তো তারা দুজন সেখানে বসে একটু ড্রিঙ্কস করে গল্প টল্প করে দুজন দুজনের অতীতের গল্প শোনায়। এবং এখানেই আমরা জানতে পারি যে টম অ্যাকচুয়ালি এই স্থানে জন্মায়নি, এই উইডোজ বেতে। গরমের ছুটিতে সে এখানে এসেছিল তার পিতার সাথে সাক্ষাৎ করতে, তবে তার পিতার অসুস্থতার কারণে সে এখানে থেকে যায়, পরে এখানেই বিয়ে থা করে সেটেল হয়ে যায়। অন্যদিকে সেই মানুষটা উইলিয়াম, তার কথাতে কিছু অ্যাগ্রেসিভনেস আমরা বুঝতে পারি, যেন তার মধ্যে এক টাইপের হেট রয়েছে কিছু মানুষদের নিয়ে। সে টমের প্রশংসাও করে, সে জানায় টম সত্যি একজন ভালো মেয়র। যেমনটা আমরা দেখেছি যে টমকে মেয়র হিসেবে কেউ মানে না, অনেকে টমকে ভীতু মনে করে। নইলে একটা মেয়রকে এরকম চ্যালেঞ্জ দেওয়ার সাহস কার আছে বলুন তো? তো যাই হোক, গল্প টল্প করার পর টম চলে যায় তার পরবর্তী চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, অর্থাৎ সেই ক্রল স্পেসে ঢুকতে হবে তাকে। সো টম যখন সেটা করার চেষ্টা করে তখনই টর্চ নিভে যায় আর সেই অন্ধকারের মধ্যেই অদ্ভুত শব্দ সে শুনতে পায়। আর হঠাৎ উইলিয়াম সেখানে চলে আসে, যার চেহারা আর আগের মতো নেই, বরং একটা ভয়ঙ্কর দেখতে ক্লাউনে পরিবর্তন হয়েছে। সে এগোচ্ছে টমের দিকে আর টম সেটা দেখে চিৎকার করে ওঠে এবং পরের দিন সকালে টমের ঘুম ভেঙে যায়। যাই হোক, টম তারপর সেই ইনকিপার এবং শেরিফকে ডাকে। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হয়, টমের কাছে যে ক্যামেরা ছিল সেটাও টেস্ট করা হয়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই বিল্ডিংয়ে টম ছাড়া আর কেউ ছিলই না। আর তখনই সেই ওয়াইক নামক ব্যক্তিটা যে প্রথম থেকে সবাইকে সাবধান করে যাচ্ছে, সে টমকে ব্যঙ্গ করে বলছে যে দেখলে তো, তুমি ফাইনালি উইলিয়ামকে তাহলে দেখতেই পেলে। উইলিয়ামই হচ্ছে সেই উইলি দ্য ক্লাউন, সেই সিরিয়াল কিলার যে বহু মানুষকে হত্যা করেছে সেই 90s 50s টাইমে, যাকে টম গতকাল রাতে দেখতে পেয়েছিল। যাই হোক, শেরিফ তারপর সেই ঘরের দেওয়ালে এক টাইপের ব্ল্যাক মোল্ড দেখতে পায় এবং সে ধারণা করছে এইটার কারণেই হয়তো টম এখানে কিছু হ্যালুসিনেট করেছে, যদিও এই লজিকটা তো কেউ মানতে নারাজ। ওয়াইক মনে করে যে এই উইডোজ বের অভিশাপ আবারও জেগে উঠেছে। টম যতই বলুক যে এগুলো কুসংস্কার, এখানে কিছুই নেই, তবে তার মনেও তো একটা ভয় রয়েছে। সে নিজেও শিওর না যে গতকাল রাতে সে যেগুলো ফিল করেছে, সে যেগুলো দেখেছে সেগুলো সত্যি না মিথ্যে। তারপরে আমরা দেখি সেই হিস্টোরিক্যাল সোসাইটিতে পর্যটকদের ভিড় হয়ে গেছে। উইডোজ বের ইতিহাস নিয়ে তাদেরকে ভিডিও দেখানো হচ্ছে। তাদের জানানো হয় শহরের প্রথম মেয়র ছিলেন রিচার্ড ওয়ারেন, একই সাথে তার ওয়াইফ অর্থাৎ সারা, তারও একটা স্ট্যাচু সেখানে ছিল। এবং মজার বিষয় হচ্ছে সেই সারার একটা জার্নাল ছিল, সেটাও এখনও তাদের কাছে রয়েছে। যাই হোক, টম খুবই খুশি যে স্বপ্নটা সে দেখেছিল সেটা সত্যি হয়েছে, পর্যটকদের ভিড় এই স্থানে হয়েছে। যাই হোক, আসার সময় টমের সাথে মরিসা নামক আর একজন মেয়ের সাক্ষাৎ হয় যে সম্ভবত রাস্তা হারিয়ে ফেলেছিল। সো টম তাকে লিফট দেয়, সঠিক রাস্তায় পৌঁছে দেয়। এই কটা দিন পর্যটকদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছে সে, সেগুলোর ব্যাপারেই সে মরিসাকে জানায় এবং তাকে ইনভাইটও করে। মরিসা জানায় যে আজকে রাতে ব্যাচেলার পার্টির জন্য সে এবং তার বন্ধুরা বার্নাবাস ক্যাভেনে ঘুরতে যাবে। সে হালকা টমের সাথে ফ্লার্টও করে এবং টম চাইলে সেখানে আসতে পারে।
টম তারপর তার অফিসে ফিরে আসে। প্রত্যেকেই তাদের সমস্যার কথা টমকে তো জানাচ্ছে, তবে টমের মন পড়ে রয়েছে সেই মরিসার দিকেই। অনেকে তো এরকমও বলছে, বিশেষ করে প্যাট্রিশিয়াও, সেও বলছে যে টম কোনোদিন কাউকে লিফট দিল না, অন্যদিকে একটা অচেনা মেয়েকে কি সুন্দর লিফট দিয়ে দিল, তাই না? যাই হোক, রাতের বেলা টম তো যাচ্ছে মরিসার সাথে সাক্ষাৎ করতে, নিজের ছেলেকেও সে মিথ্যে কথা বলেছে, কিন্তু সেই বার্নাবাস ক্যাবিনে গিয়ে সে দেখে যে মরিসা সেখানে নেই। বেচারা একাই হতাশ হয়ে সেখান থেকে ফিরছে এবং ফেরার পথে একজন বৃদ্ধ মহিলাকে সে রাস্তার মাঝখানে দেখতে পায়। টম গাড়ি থামিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে, তবে সেই মহিলাটা কোনো উত্তর দেয় না। আর তখনই সেই মহিলাটার মুখটা আমরা দেখতে পাই, যাকে অনেকটা জম্বির মতন মনে হচ্ছিল, যে তার সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে টমের দিকে এগিয়ে আসে। টম কোনো মতে গাড়ি নিয়ে তো সেখান থেকে পালায়, তবে সেই মহিলাটা ততক্ষণে টমের হাতে একটা আঁচড় বসিয়ে দিয়েছে। অন্যদিকে ডাক্তারের কাছেও টম যায়, যেখানে ডাক্তার তাকে অ্যাডভাইস দেয় যে সে যাতে সেই সাঁতারে অংশ না নেয়। অ্যাকচুয়ালি একটা উদ্বোধনী সাঁতার হবে, যেখানে টম সমুদ্রের সাঁতার কেটে সবাইকে বোঝাবে যে সমুদ্র সেফ, মানে এটা তাদের একটা নিয়ম যেটা টম পালন করবে। তো সেই ডাক্তার সেটাই টমকে বলে যে টম যাতে না যায়, তবে টম তো রাজি নয়, কারণ শহরের ঐতিহ্য অনুযায়ী গ্রীষ্মকালের প্রথম সাঁতারটা সেই মেয়রকেই কাটতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে সমুদ্র নিরাপদ। তবে ব্যাপার হচ্ছে যে রোজমেরি সেই মুহূর্তে, মানে তাদের কলিগ, টমকে জানায় যে টমকে আঁচড় মেরেছে তাদেরকে সিহ্যাক বলে। গল্প অনুযায়ী সিহ্যাক যাকে আঁচড় দেবে তার সেই রক্ত এবং তার সেই চামড়ার গন্ধ অনুসরণ করে সে ঠিক তার নিজের শিকারকে খুঁজে বার করবে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করবে। যদিও টম এইসবে তো বিশ্বাস করে না। কথা মতন টম তার সেই উদ্বোধনী সাঁতারে চলে যায়, তবে সেখানে সেই জলে সে সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পায়, যাকে সিহ্যাক বলা হয়েছে। টম কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে আবার তো তীরে ফিরে আসে, তবে সেই সিহ্যাক এবার তার পায়ে আঁচড় বসিয়েছে। অবশেষে এবার টম ওয়াইকের কাছে ছুটে যায় সেই সিহ্যাকের ব্যাপারে সত্যতা জানার জন্য, কারণ যেমনটা জানি যে ওয়াইককে টম এতদিন পাগল মনে করলো, ওয়াইক এই স্থানের পুরনো ইতিহাসগুলোর ব্যাপারে সব খবর রেখেছে। ওয়াইক জানায় যে সিহ্যাক একবার কাউকে চিহ্নিত করলে রাত নামার সঙ্গে সঙ্গে সেই শিকার অনেক দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে সেই সিহ্যাক তার শিকারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে। টমের বেঁচে থাকার এই মুহূর্তে একটাই উপায়, নিজেকে কোনো একটা স্থানে বন্ধ করে রাখা, যাতে সেই সিহ্যাক টমকে খুঁজে না পায় বা যতক্ষণ না সেই ক্ষতটা শুকিয়ে না যায়। তো রাতে টম তো ফিরে এসেছে এবং সে দেখে ইভান তার বন্ধুবান্ধবদের নিয়ে ঘরে আড্ডা মারছে। গল্পে বহুবার দেখিয়েছে টমের সাথে তার ছেলের নানান ঝগড়া ঝামেলা। যাই হোক, ইভান তার বন্ধুদের নিয়ে রাতেবেলা আড্ডা মারতে চায়, তো কোনোভাবে টমের থেকে সে অনুমতি পেয়েও যায়, মানে আদায় করে নেয়। অন্যদিকে সেই রাতে টমের সাথে মরিসার একটা ডেটও হয়। সেই মেয়েটার সাথে ফাইনালি তার কথা হয়েছে এবং তারা দুজন শেয়ার করে। টমও তো সেই মেয়েটাকে পছন্দ করে, মরিসাকে। টম তাকে তার নিজের ব্যাপারে অনেক গল্পই জানায়, যে সে বিবাহিত, তার স্ত্রী অ্যাকচুয়ালি মারা গিয়েছে চাইল্ড বার্থের সময়, মানে তার ছেলের যখন জন্ম হয়েছিল সেই সময় মারা যায়। গল্পের শেষে মরিসা টমকে অনেক ইঙ্গিত দেয় যে সে টমের বাড়িতেও আসতে চায়, তবে টম সেই জিনিসটাকে ভদ্রভাবে নেয় না, মানে অ্যাকচুয়ালি এই স্থানে এই টাইপের জিনিসগুলো কমন না। অন্যদিকে সেই যে ফাদার, যে কিছু একটা জানতে তো পেরেছিল, সে সেই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এক টাইপের কুয়োর কাছে গিয়ে পৌঁছায়। সে পুরনো এক টাইপের কুয়ো এবং সেই কুয়োর নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়, যেটা শুনে রীতিমতো সে ভয় পায়। অন্যদিকে ইভান এবং তার বন্ধুরা আড্ডা মারছে, তারাও সেই ফাদারকে দেখতে পায়। সেই ফাদার তাদেরকে সাবধান করে দেয় যে এক অশুভ শক্তি ঘোরাফেরা করছে, তবে তার কথা কেউ বিশ্বাস করছে না। অন্যদিকে ওয়াইক টমের বাড়িতে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজও পাঠিয়ে রেখেছে। সে বলে রেখেছে যে সেই সিহ্যাক যেভাবেই হোক বাড়িতে ঢোকার চেষ্টা করবে, কোনোভাবেই যাতে টম দরজা না খোলে। এমনি টমের মধ্যে ভয় রয়েছে। আর ঠিক সেই সময় মরিসা সত্যি টমের বাড়ির দরজায় চলে আসে, আর যেটা থেকে টমের মনে সন্দেহ তৈরি হয় যে এটা কি সত্যি মরিসা নাকি সিহ্যাক সেই মেয়েটার রূপ নিয়ে এখানে এসেছে। টম তো মরিসাকে বলেই ছিল যে রাতের বেলা তারা সাক্ষাৎ করবে না, বরং পরে কোনো এক সময় তারা এই প্ল্যানটা করবে। সো আচমকা মরিসা কিভাবে এখানে চলে আসলো এবং টমের বাড়ির ঠিকানাটা সে জানলো বা কি করে? তো যাই হোক, টম তো দরজা খোলে না, সেই কারণে মরিসা প্রচণ্ড এম্বারেসমেন্ট নিয়ে মন খারাপ করে টমের বাড়ি থেকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টম সে তো বুঝেছে যে সেই সিহ্যাক আসছে টমকে ধরার জন্য এবং টম জেগে থাকার চেষ্টা করছে, তবে সে ধীরে ধীরে উইক হয়ে পড়ছে, যেমনটা তাকে বলা হয়েছিল যে সিহ্যাক তার শিকারকে উইক বানিয়ে দেবে।
ধীরে ধীরে টম হ্যালুজিনেট করা শুরু করে। টম তার মৃত স্ত্রীকে দেখতে পাচ্ছে যে যেন ফিরে এসেছে, যে অল্প সময়ের মধ্যেই নিজের রূপটা পরিবর্তন করে সিহ্যাগে পরিণত হয় এবং টমের উপর আক্রমণ করার চেষ্টা করে। সেই সিহ্যাগ কোনো মতে টমকে মেরেই দিত যদি সময় মতন না ওয়াইক সেখানে চলে আসতো, যে সেই সিহ্যাগটাকে বন্দুক দিয়ে গুলি মারে এবং গুলির আঘাতে সেই প্রাণীটা জাস্ট সেখানে ভস্ম হয়ে যায়, যেন তার কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে টম খুবই শকড। সে ওয়াইককে জিজ্ঞেস করছে যে এগুলো কেন হচ্ছে, যার উত্তর ওয়াইকের কাছেও নেই। তবে অবশেষে টম সেই ফাদার ব্রাইসের কিছু ভয়েস মেসেজ পায়। সেই ফাদার টমকে অনেকগুলো ভয়েস মেসেজ পাঠিয়েছিল, যে রীতিমতো ভয়ে ভয়ে কিছু বার্তা পাঠিয়েছে। সে টমকে বলছে যে আমি ওটা শুনেছি, তবে কি শুনতে পেয়েছে, সে কি জানতে পেরেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যাই হোক, কল তো কেটে যায়, তবে সেই মুহূর্তে সিনটা শিফট হয়ে যায় একটা অন্য মুহূর্তে। আমরা সেই শেরিফের আওয়াজ শুনতে পাই যে রেডিওতে বলছে যে তার এই মুহূর্তে সাহায্য প্রয়োজন, মানে এই মুহূর্তে আরও ব্যাকআপ প্রয়োজন, অন্যান্য ইউনিটকেও সে ডাকছে। এই স্থানে কি হচ্ছে সে বুঝতে পারছে না। বলছে যে প্যাট্রিশিয়ার পার্টিতে সেই ভয়াবহ কিছু একটা ঘটেছে। তো কি ঘটেছে আসলে, তো সেটা জানার জন্য আমাদের 4 দিন আগে যেতে হবে। সো প্যাট্রিশিয়া তার একটা ছোট লাইব্রেরি রয়েছে, মোবাইল লাইব্রেরি, সেটার জন্য বই সংগ্রহ করতে গিয়ে এক টাইপের অদ্ভুত বই খুঁজে পায় এবং বইটির নাম হয়েছে ইয়োর টার্ন। এটাকে প্রথমে এক টাইপের সাধারণ সেলফ ইমপ্রুভমেন্টের বই মনে হচ্ছিল, এক টাইপের আত্ম উন্নয়নের বই, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করা, যেটা সত্যি প্যাট্রিশিয়ার মধ্যে ছিল না। সেই কারণে সে সেই বইটা পড়া শুরু করে। সো প্যাট্রিশিয়া একটা রিউনিয়ন পার্টিতে যায়, যেখানে কেউ তাকে গুরুত্ব দেয় না। প্যাট্রিশিয়া একটা নতুন মেয়ের সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করে, আর গল্প করতে করতেই প্যাট্রিশিয়া সেই শহরের এক কুখ্যাত সিরিয়াল কিলারের প্রসঙ্গ তুলে বসে, যে একটা সময় 4 জন তরুণীকে হত্যা করেছিল। প্যাট্রিশিয়া বলতেই যাচ্ছিল যে সেও প্রায় সেই খুনির শিকার হতেই যাচ্ছিল, তখন একজন মেয়ে তাকে অপমানজনকভাবে ধাক্কা দিয়ে চলে যায়। যাই হোক, সে ওয়াশরুমে চলে যায়। তবে পরে প্যাট্রিশিয়া শুনতে পায় যে সেই মেয়েগুলো পেছনে তাকে নিয়ে হাসাহাসি করছে এবং প্যাট্রিশিয়া অ্যাটেনশন পাওয়ার জন্যই নাকি সেই সিরিয়াল কিলারের গল্পটা সবাইকে শোনায়, যার হাত থেকে কোনো মতে সে বেঁচে গিয়েছিল বহু বছর আগে। সো বাড়ি ফিরে প্যাট্রিশিয়া দেখে যে সেই অদ্ভুত বইটা নিচে পড়ে রয়েছে এবং সে সেই বইটা পড়তে শুরু করে। সেই বইতে অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো প্যাট্রিশিয়া দিচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে যেন সেই বইটা ধীরে ধীরে প্যাট্রিশিয়াকে নিয়ন্ত্রণ করছে। যেখানে একটা পর্যায়ে সেই বইটাতে লেখা রয়েছে যে মানুষদের নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলে, মানুষদের অ্যাটেনশন পেতে হলে একটা বড় পার্টির আয়োজন করো, এবং এর পর থেকেই প্যাট্রিশিয়া সানসেট ককটেল অনুষ্ঠানের পরিকল্পনায় একদম লেগে পড়ে। মানে সেও এক টাইপের পার্টি দেবে সবাইকে। প্যাট্রিশিয়া তার কলিগ ডেলকেও ডেকে এনেছে, যাকে দায়িত্ব দিয়েছে ডিজে বাজানোর, যদিও এইসবের বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই ডেলের। প্যাট্রিশিয়া বহু মানুষকে তার সেই পার্টিতে আসার জন্য আবার ইনভাইটও করছে, তবে অনেকেই সেই পার্টিতে আসতেই নারাজ, আর যার কারণে প্যাট্রিশিয়া আরও স্যাড হয়ে যায়। অন্যদিকে সেই শেরিফ, সে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, চারপাশে এত মানুষ হাঁটাচলা করছে, সে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তবে প্যাট্রিশিয়া সেই বইটা ছেড়ে উঠছেই না, যে জিনিসটা দেখতে একটু অদ্ভুত লাগছিল। যাই হোক, সেই পার্টির রাত আসে। রোজমেরি লক্ষ্য করে যে প্যাট্রিশিয়া একদম পাল্টে গেছে, তাকে দেখে চেনাই যাচ্ছে না। সে প্যাট্রিশিয়াকে সাবধান করার চেষ্টা করে, তবে প্যাট্রিশিয়া কিছুই শুনছে না। যাই হোক, পার্টিতে লোকজন খুবই কম এসেছে, বেশি একটা আসেনি। সেই জন্য হতাশ হয়ে প্যাট্রিশিয়া জোর করে সেই যে পর্যটকরা রয়েছে তাদেরকে জয়েন করতে বলে। কিছুক্ষণ পরেই ক্রিস এবং তার বন্ধুরা এবং একটা ব্যাচেলার গ্রুপ সেখানে এসে পৌঁছায়, যাদেরকে দেখে প্যাট্রিশিয়া একটু হ্যাপি হয়, তারাও সেই পার্টিতে অংশ নেয়। যদিও সেই ক্রিসের সাথে কিন্তু আবার প্যাট্রিশিয়ার একটা আলাদা শত্রুতা রয়েছে। ক্রিস কিন্তু প্যাট্রিশিয়াকে মোটো পছন্দ করে না এবং তারা প্যাট্রিশিয়াকে নিয়ে একটু হাসাহাসি করে, তাকে নিয়ে মজা ঠাট্টা করে, যার কারণে প্যাট্রিশিয়া সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তোমার প্রবলেমটা কি আমাকে নিয়ে, তুমি কেন আমাকে নিয়ে এরকম করো। তখন সে সেই কথাটাই জানায় যে প্যাট্রিশিয়া কেন বারবার সেই সিরিয়াল কিলারের গল্প শোনায়। প্যাট্রিশিয়া এমনভাবে গল্পটা বানিয়েছে যেন সেই গল্পটা তাকে নিয়ে, তবে তাকে নিয়ে তো না, বরং সেই ঘটনাতে ক্রিসের বহু বন্ধু মারা গিয়েছে। তো ক্রিস তাদেরকে ছেড়ে এই গল্পটাকে প্যাট্রিশিয়ার নিজস্ব গল্প কেন মেনে নেবে। যাই হোক, এগুলো শুনে প্যাট্রিশিয়া কিচেনে গিয়ে একটু কান্নাকাটি করা শুরু করে, আর তখনই সেই বইটা প্যাট্রিশিয়াকে জানায় যে সবাইকে পাঞ্চ পরিবেশন করো, সার্ভ করতে হবে পাঞ্চ। এবং প্যাট্রিশিয়া তাই করে, সবাইকে সার্ভ করে, এবং সেই পাঞ্চটা সবাই পান করার পর একদম সবাই ফ্রেন্ডলি হয়ে গেছে, সবাই সেই পার্টিতে নাচ গান শুরু করে দিয়েছে। যেমনটা প্যাট্রিশিয়া চেয়েছিল তেমনটাই হয়েছে। তো ধুমধাম করে সেখানে পার্টি হচ্ছে। অন্যদিকে সেই শেরিফ বেচি, সেও সেখানে চলে এসেছে, কারণ সেখান থেকে শব্দ দূষণের অভিযোগ এসেছে।
যাই হোক, পার্টির মধ্যেও কিন্তু প্যাট্রিশিয়া বইটা পড়ছে, বইটা ফলো করছে যে তাকে কি কি করতে হবে, এবং সেই বইটা প্যাট্রিশিয়াকে বলেছে যে তাকে কিছু বক্তৃতা দিতে হবে, এবং প্যাট্রিশিয়া সেখানে বক্তৃতা দেয়। প্যাট্রিশিয়া সেখানে কিছু ডিপ কথা বলে, এতটাই গভীর রোজমেরি নিজেও অবাক হয়ে যায় যে কথাগুলো শুনে। তবে সেই মুহূর্তে কিচেনে শেরিফ প্রবেশ করে এবং সে ঢুকেই অবাক হয়ে যায়। অবাক না, সে লিটারেলি ভয় পেয়ে যায়। সেই কিচেনের মধ্যে ছড়িয়ে রয়েছে একগুচ্ছ কাটাছেঁড়া করা কিছু কাক, কিছু গাছের টুকরো, অদ্ভুত জিনিস যেগুলো উইচ ক্রাফটে ইউজ হয়, অর্থাৎ ডাইনি বিদ্যাতে যেগুলো ইউজ হয়। আর প্যাট্রিশিয়ার মাথায় এক টাইপের মুকুট রয়েছে সেই অ্যান্টলার্স দিয়ে তৈরি। আর এইসব দেখে অবশেষে প্যাট্রিশিয়া হুঁশে ফিরে আসে। রোজমেরি প্রথম থেকেই তো প্যাট্রিশিয়াকে থামানোর চেষ্টা করছিল, তবে প্যাট্রিশিয়া বুঝতে পারছিল না সে এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখছিল সেগুলো হ্যালুসিনেট করছিল। আর তারপরে একটা ভয়ঙ্কর সিন আমরা দেখতে পাই। সেই পার্টিতে যেসব লোকরা এসেছিল তারা দল বেঁধে আচমকা সমুদ্রের দিকে হাঁটছে। অন্যদিকে প্যাট্রিশিয়া যে বইটা এতক্ষণ ধরে পড়ছিল সেটা আসলেই ডাইনি বিদ্যারই একটা বই, যেটাই প্যাট্রিশিয়াকে হ্যালুসিনেট করাচ্ছিল এতক্ষণ ধরে। যাই হোক, সেই মানুষগুলো আচমকা যেন কিছুর একটা কন্ট্রোলে তারা হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছে, এবং তাদেরকে না থামালে তারা জলে ডুবে মারা যাবে। শেরিফ তো প্রাণপণ থামানোর চেষ্টা করছে, তবে কতজনকে সে থামাতে পারবে সেই কারণেই সে ব্যাকআপ ডাকছে। সো আমরা একটু আগে যে সেই শেরিফের রেডিওর ভয়েসটা শুনতে পারলাম না, যে সে আরও পুলিশদের ডাকছে, এটাই হচ্ছে সেই কারণটা। যাই হোক, সেই মানুষগুলোকে আটকানোর একটাই উপায়, প্যাট্রিশিয়া বুঝতে পারে সেই বইটাকে জ্বালাতে হবে। তবে প্যাট্রিশিয়া সেই বইটাকে আগুনে ছুঁড়ে ফেলতে পারছে না, সেই বইটা যেন তার হাতের সাথে আটকে রয়েছে। যদিও অবশেষে বইটাকে আগুনের সামনে ধরাতে সেটা জ্বলে যায় এবং সেই মানুষগুলো তাদের নেশা থেকে বেরিয়ে আসে। এবং সেই ক্রিস, সে তো প্রথমেই প্যাট্রিশিয়ার উপর দোষ দেয় যে সে নাকি তাদের ড্রিঙ্কসে নাকি ড্রাগস মিশিয়েছিল, যার কারণে এরকম একটা ঘটনা ঘটেছে। যাই হোক, প্যাট্রিশিয়া মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে বাড়ি ফিরছে। সেই মুহূর্তেই রাস্তায় টমের সাথে তার সাক্ষাৎ হয়। টম এবং ওয়াইক গাড়িতে রয়েছে এবং তারা ফাদারের সাথে যাচ্ছে সাক্ষাৎ করতে, ফাদার ব্রাইসের সাথে, যার সেই ভয়েস মেসেজটা তারা পেয়েছিল। তারা যখন চার্চে গিয়ে পৌঁছায় তারা দেখে ফাদারের অফিস সম্পূর্ণ এলোমেলো, গুরুত্বপূর্ণ যে নথিগুলো রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে এবং ফাদার ব্রাইস সে আত্মহত্যা করেছে। তারপরে আমরা একটা ঘটনা দেখতে পাই, সেটা কোথাকার এবং কবেকার সেটা আমরা জানতে পারি না। তবে আমরা দেখতে পাই যে একজন অচেনা মানুষ হামাগুড়ি দিয়ে বরফের মধ্যে থাকা কিছু কালো মাশরুম তুলে খেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন মানুষটা খুবই ক্ষুধার্ত রয়েছে। তবে কেন আর এটার সাথে সম্পূর্ণ গল্পের কি কানেকশন সেটা নয় পড়ে জানবো। অন্যদিকে আমাদের টাউন হলে মেয়র টম সে জানিয়ে দিয়েছে আজকে রাত থেকেই সম্পূর্ণ শহরে কারফিউ জারি করা হবে। অনেকে অবাক হয়ে যায় যে আজকের দিনটায় সেই বহু প্রতীক্ষিত আতশবাজির উৎসবের রাত, কারণ শহরে অনেক ইভেন্ট হবে, তাই না? সেই কারণে সবাই থেকে প্রশ্ন করছে যে আচমকা এরকম সিদ্ধান্ত কেন। একই সাথে তাদেরকে ওভারটাইমও কাজ করতে হবে। অন্যদিকে টমের ছেলে ইভান, তাকেও টমের অফিসেই আটকে রাখা হবে। ইভান তার পিতাকে জিজ্ঞেসও করে যে সে ফাদার ব্রাইস সে কি সত্যি মারা গেছে, সেই ব্যাপারে সে প্রশ্ন করে, কারণ গতকাল রাতেই তো ইভান দেখেছিল সেই ফাদারকে যে তাদেরকে সাবধান করছিল। যাই হোক, টম জানায় তার ছেলেকে যে সে পরে এই ব্যাপারটা সব আলোচনা করবে। সো পরে টম, ওয়াইক এবং প্যাট্রিশিয়া তারা সেই ফাদারের অফিসে গিয়ে সব খোঁজাখুঁজি শুরু করে। তারা বুঝতে পারে যে মৃত্যুর আগে ব্রাইস কিছু একটা গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে ফেলতে চেয়েছিল, যদিও ওয়াইক অন্তত একটা কাগজ কোনো মতে সেই আগুনের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছে। অন্যদিকে টমও জানতে পেরেছে যে ব্রাইস মারা যাওয়ার আগে টমকে বহুবার ফোন করেছেন এবং আর একটা অচেনা নাম্বারও বহুবার ফোন করেছে। তো সেই অচেনা নাম্বারে সেই ব্যক্তিটার সাথেই তারা সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে টড, এবং সে হচ্ছে প্যাট্রিশিয়ার পুরনো স্কুল ফ্রেন্ড, যে বর্তমানে বিভিন্ন নেশার জিনিসপত্র বিক্রি করে। তো সেই ফাদারের কাছ থেকে কিছু কালো এক টাইপের মাশরুম তারা খুঁজে পেয়েছে, যেটা সেই টডকে দেখানো হয়, যেটাকে দেখে টড জানায় যে এটাকে ট্যুর সাইট বলা হয়। অর্থাৎ এই মাশরুমটা নাকি প্রকৃত সত্যটাকে দেখার ক্ষমতা দিয়ে দেয়। সে জানায় যে এই মাশরুমটা খেলে নাকি মানুষের থার্ড আই খুলে যায়, তৃতীয় চোখ। কিন্তু আবার এটার অনেক ভয়াবহ দিকও রয়েছে। টড জানায় যে তার এক বন্ধু এই মাশরুম খাওয়ার পর কোনোদিনই স্বাভাবিক অবস্থাতে ফিরতেই পারেনি এবং সে বারবার শুধু একটা হাতের ছাপ আঁকত, যেটা দেখে সত্যিই কিছু বোঝা যাচ্ছে না। সো তারা সেই মাশরুমটা খেয়ে দেখার প্ল্যান করে। তবে কে খাবে সেই মাশরুমটা? সো ডিসাইড হয় যে ওয়াইক প্রথমে সেটাকে খাবে, কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ভুলবশত টম চায়ের মাধ্যমে সেই মাশরুমটা পান করে ফেলে, এবং এরপর থেকেই শুরু হয় টমের এক অদ্ভুত মানসিক যাত্রা। এবং এই মুহূর্তে টম এবং আমরা দর্শকরাও অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না যে কোনটা আসল কোনটা নকল। সো সেই আতশবাজির অনুষ্ঠান তো ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে শহরবাসীরাও ক্ষুব্ধ। টম তার নিজের অফিস সামলাতে পারছে
না। তবে যখনই সে একটু নর্মাল অবস্থায় ফিরছে সে তখনই জিজ্ঞেস করছে তার ছেলে কোথায়। যেমনটা জানি যে টম কিন্তু তার নিজের ছেলেকে নিয়ে খুবই চিন্তিত। বাই দ্য ওয়ে, তার ছেলে লুকিয়ে লুকিয়ে সে অফিস থেকে বেরিয়ে চলে গেছে তার বন্ধুদের সাথে আড্ডা মারতে। তারা শহরের সেই কুখ্যাত সিরিয়াল কিলারের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে নেশা টেশা করে প্ল্যান করছে সেই বাড়ির মধ্যে নাকি ঢুকবে, এবং এটাই হচ্ছে সেই সিরিয়াল কিলার যার হাত থেকেই প্যাট্রিশিয়া বহু বছর আগে নিজের জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিল, যাকে নিয়েই প্যাট্রিশিয়া এত দুঃস্বপ্ন দেখে। আমরা শেরিফকে দেখতে পাই যে টমকে জিজ্ঞেস করছে সেই কারফিউর কারণ, তবে টম ঠিক মতন উত্তর দিতে পারছে না। অন্যদিকে প্যাট্রিশিয়াকেও শেরিফ ধরেছে, কারণ যেমনটা দেখেছিলাম যে প্যাট্রিশিয়া এক টাইপের পার্টি অর্গানাইজ করেছিল যেখান থেকে একটা বড় কাণ্ড ঘটে গেছিল। তবে অন্যদিকে ওয়াইক আবার সেই কেসটাকে সলভ করার চেষ্টা করছে। সেই ফাদার ব্রাইসের ঘর থেকে যে কাগজটা, ছেঁড়া কাগজটা সে পেয়েছিল সেটা নিয়ে সে মিউজিয়ামে চলে যায়, এবং সেখানে যে গ্যারি রয়েছে সে তাকে জানায় যে এটা এই শহরের যে প্রথম মেয়র ছিল অর্থাৎ রিচার্ড ওয়ারেন তার স্ত্রীর ডায়েরির একটা অংশ, যে কাগজের টুকরোটা ওয়াইক পেয়েছে। মনে আছে একটু আগে আপনাদের বলেছিলাম যে শহরের প্রথম মেয়র রিচার্ড ওয়ারেনের ওয়াইফ সারা সে জার্নাল লিখত, সেই জার্নালেরই একটা অংশ সেটা। ডায়েরিতে সারা লিখেছে যে তার স্বামী অত্যন্ত সহিংস স্বভাবের ছিলেন এবং সম্ভবত কোনো অভিশাপে আক্রান্ত হয়েছিলেন। সবথেকে মিস্ট্রি ছিল, মানে সেই রহস্যময় লাইনটা ছিল যে সেই দ্বীপের যে অভিশাপটা রয়েছে সেটা লুকিয়ে রয়েছে সেই সিলিন্ডারের ভেতরে, যেটা তার স্বামী সবসময় গলায় ঝুলিয়ে রাখে। আর এই তথ্যটা জানার পরেই ওয়াইক প্রস্তাব দেয় যে সেই রিচার্ড ওয়ারেনের যে কবর রয়েছে সেটা খুঁজে বার করতে হবে, কারণ সেই সিলিন্ডার সেই রিচার্ডের কবরের মধ্যেই পাওয়া যাবে। অন্যদিকে টম, সে তো এই মুহূর্তে নেশায় রয়েছে যে সে কালো মাশরুমটা খেয়েছে এবং কোনটা অ্যাকচুয়ালি আসল এবং নকল, কোনটা রিয়েলিটি সেটা বোঝা মুশকিল। টম তো নিজের ছেলেকে নিয়ে চিন্তিত, তবে প্যাট্রিশিয়া তার হাত বেঁধে দিয়েছে যাতে টম আবার পোক করে বেরিয়ে না যায়। যাই হোক, টমের ছেলে যেমনটা বললাম তার বন্ধুদের নিয়ে মজা ঠাট্টা করছে, তারা সেই সিরিয়াল কিলারটার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। সো ইভান সেখানে যায় সেই কাজটা করার জন্য, যদিও সময় মতো শেরিফ সেখানে চলে আসে বলে সেই কাজটা করতে পারে না। ইভান তারপর ঘরে ফিরে যায়। টম তাকে বকাঝোকা করে যে কেন সে টমের কথা শুনছে না, কেন সে সেই অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে গেল, আর তখনই টমের সাথে তার ছেলের লেগে যায় ঝামেলা। ইভান তাকে জানায় যে টম বারবার করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, একটা ভালো মেয়র হতে গিয়ে সে ইভানের জীবনটাই নষ্ট করে দিচ্ছে, এমনটা ইভান মনে করে। আর তখনই সেই মাশরুমের কারণেই টমের ভেতরে পুরনো এক চাপা স্মৃতি জেগে ওঠে। এটা হচ্ছে সেই দিনের ঘটনা যখন টম তার স্ত্রীকে নিয়ে, তার প্রেগনেন্ট স্ত্রী লরেনকে নিয়ে এই স্থান ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করেছিল, উইডোজ বে ত্যাগ করার চেষ্টা করেছিল। তবে নৌকায় ওঠার কিছুক্ষণ পরেই তার স্ত্রী লরেন আচমকা অন্ধ হয়ে যায় এবং আতঙ্কে ভেঙে পড়ে। তারা বাধ্য হয় আবারও সেই দ্বীপে ফিরে আসতে। তারপর ইভানের জন্ম হয়, সেটা একদমই নর্মাল, তবে তার স্ত্রী কোনোদিনই নর্মাল হতে পারেনি। আর এরকম একটা ট্র্যাজিক ইভেন্ট ঘটনার পর থেকেই টম তার নিজের ছেলেকে নিয়ে একটু বেশি কনসার্ন হয়ে গেছিল। যাই হোক, টম ভেতর থেকে অনেকটা উইক হয়ে পড়েছে, বারবার বমি করছে, অবভিয়াসলি সে মাশরুমের প্রভাবে। সো বাথরুমে ঝুঁকে থাকা অবস্থায় সে হঠাৎ এক ঘন স্ট্যাটিক ভরা কণ্ঠস্বর শুনতে পায়, যেন কেউ তাকে কিছু বলার চেষ্টা করছে, যদিও শব্দগুলো স্পষ্ট না। আর টম যখন মাথাটা তোলে তখন দেখে যে চারিদিকে ঘন অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে থেকেই যেন কেউ একজন আছে যে টমের সাথে কিছু একটা বলার চেষ্টা করছে। সো এই উইডোজ বেতে তো ঘটছে বড় অদ্ভুত কিছু, যেটা আপনারাও বুঝতে পেরেছেন। তবে কেন? আর এগুলো সব কিছু জানার জন্য আমাদের একদম অতীতে যেতে হবে, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। সালটা ছিল তখন 1702 সেপ্টেম্বর মাস। সারা নামক একজন তরুণী সমুদ্র পাড়ি দিয়ে উইডোজ বেতে এসছে রিচার্ড ওয়ারেনকে বিয়ে করার জন্য। তিনি ডায়েরিতে লিখছেন যে তার একটাই আশা যে তার ভবিষ্যৎ স্বামী যেন দয়ালু এবং ভালো মানুষ হন। এটাই হচ্ছে সেই সারা যার জার্নালের একটা টুকরো সেই ফাদারের বাড়িতে আমরা পেয়েছিলাম। অবশেষে সে উইডোজ বেতে পৌঁছায় এবং স্বাভাবিকভাবেই সবার মুখ থেকে রিচার্ডের প্রশংসাই সে শুনতে পায়। সেখানকার লোকাল যে পাদ্রী রয়েছে কলিন্স, সে জানান যে তাদের বিয়ের অনুষ্ঠানে রিচার্ড তার নিজের লেখা বিশেষ শপথ ব্যবহার করবে। সো বিয়ে তো শান্তিপূর্ণভাবেই হয়েছে। পরে রিচার্ড সারাকে তার নিজের 5 সন্তানের সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিজের কাজে চলে যান। সারা জানতেও না যে রিচার্ড আগেও বিয়ে করেছে এবং এতগুলো বাচ্চা রয়েছে তার। এবং প্রথম রাতেই সারা অদ্ভুত কিছু একটা টের পায়। একটা শব্দ শুনে সারা নিচে নেমে এসে দেখে যে রিচার্ড একা বসে কালো রঙের একটা রহস্যময় মাশরুম খাচ্ছে। রিচার্ডের চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন সে এক অন্য জগতে আছে, যদিও কিছুক্ষণের মধ্যে সে স্বাভাবিক হয়ে যায় এবং সারাকে বলে যে আমাকে একা থাকতে দাও।
তো এরকমভাবে দিন কাটছে এবং সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়ছে। রিচার্ড তার স্ত্রীর সাথে স্বাভাবিক কোনো সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে না, নিজের ব্যাপারে বেশি কথাও বলছে না। অন্যদিকে শহরে এক টাইপের প্লেগ ছড়িয়ে পড়েছে, বহু মানুষ এক অজানা কারণে মারা যাচ্ছে। একটা রাতে সারা লুকিয়ে লুকিয়ে শুনতে পারে যে রিচার্ড কোনো একজন মানুষের সাথে সেই প্লেগ নিয়েই আলোচনা করছে এবং আচমকা পরিস্থিতি বদলে যায়। রিচার্ড যেন সেই মানুষটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে এবং পরের দিন সারা সেই বাড়ির গোপন যে বেসমেন্ট রয়েছে সেখানে সেই মানুষটা, সেই অতিথির লাঠিটা দেখতে পায়। ভয়ে কাঁপতে কাঁপতে সারা চলে যায় সেই পাদ্রি কলিন্সের কাছে, যে সারাকে বলেছিল যে বিপদের সময় তার কাছে আসতে, এবং সেখানে গিয়ে সে আরো ভয়ঙ্কর কিছু সত্য শোনে। পাদ্রির দাবি যে রিচার্ড শয়তানের সাথে চুক্তি করেছে। এই স্থানে যে প্লেগ ছড়িয়ে পড়েছে, রহস্যময়ভাবে যে মানুষেরা গায়েব হয়ে যাচ্ছে, একই সাথে রিচার্ডের যে আগের স্ত্রী রয়েছে তাকেও পাওয়া যাচ্ছে না, সব কিছুর জন্যই রিচার্ডকে দায়ী করা হচ্ছে এবং তারা সারার থেকেই সাহায্য চাইছে। তাদের পরিকল্পনা একটাই, রাতে বাড়ির দরজা খোলা রেখে দিতে হবে যাতে লোকজন ঢুকে রিচার্ডকে হত্যা করতে পারে। সন্ধ্যায় ডিনারের সময় সারা আচমকা রিচার্ডের সামনে সেই মানুষদের নিখোঁজ হওয়ার প্রসঙ্গটা তুলে ফেলে, যেটা রিচার্ডের মনে একটু সন্দেহ তৈরি করে যে সারা এইসব ব্যাপারে জানলো কার থেকে। রাত গভীর হলে এক ব্যক্তি আচমকা বাড়িতে ঢুকে ঘুমন্ত রিচার্ডকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করে, কিন্তু অবিশ্বাস্যভাবে রিচার্ড মারা যায় না, বরং তিনি উঠে দাঁড়ান যেন কিছুই ঘটেনি। আর তখনই সারা বুঝতে পারে যে এই বেটা তো সাধারণ কেউ না। যাই হোক, রিচার্ড তাকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে যে সারা যাতে বাড়ির বাইরে না যায়। একই সাথে তাকে যে হত্যা করার চেষ্টা করছে তাকেও রিচার্ড খুঁজে বার করবে। পরের দিন সকালে সারা দেখে যে তাকে বাড়ির ভেতরে তালা বন্ধ করে রাখা হয়েছে যাতে সে বেরোতে না পারে। অবশেষে বেসমেন্টের পথ দিয়ে সে বেরিয়ে আসার চেষ্টা করে। সেই পথ দিয়ে সে সেই পাদ্রির কাছে চলে যান এবং বলেন যে রিচার্ড মানুষ নয়, বরং ওকে থামাতে হবে। মানে সারা মনে করে যে রিচার্ড ডেভিলের সাথে বা শয়তানের সাথে চুক্তি করেনি, বরং সে নিজেই সেই শয়তান। এবং মজার ব্যাপার হচ্ছে সারা সেই বেসমেন্টের রাস্তাটা ধরে যে এক টাইপের কুয়ো থেকে বেরোলো না, সেই কুয়োটার সামনেই তো ফাদার ব্রায়াস এক টাইপের শব্দ শুনতে পেয়েছিল না এই বর্তমান সময়তে। যাই হোক, রিচার্ডকে তো থামাতে হবে এবং সেই পাদ্রি নতুন পরিকল্পনা দেয়। ডিনারের সময় রিচার্ডের যে পানীয় রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, সেটাতে বিষ মিশিয়ে দিতে হবে এবং সারা যদি এটা করে দিতে পারে তাহলে তারা সারা এবং সেই স্থানে থাকা বাচ্চাদের এই উইডোজ বে থেকে পালাতে হেল্প করবে। সেই রাতেই সারা তার নিজের ডায়েরিতে একটা গুরুত্বপূর্ণ তথ্য লেখে। রিচার্ডের গলায় যে লকেটটা ঝুলানো রয়েছে বা যে সিলিন্ডারের কথা বলা হয়েছে সেটার মধ্যেই দ্বীপের অভিশাপের রহস্য লুকিয়ে রয়েছে এবং তার মনে এটাও ভয় রয়েছে যে রিচার্ড একদিন তাকেও মেরে ফেলবে। তবে দুর্ভাগ্যবশত রিচার্ড তাকে দেখে ফেলে যখন সারা সেই ডায়েরিটা লিখছিল, সেই জার্নালগুলো লিখছিল, এবং সে সেটা পড়তে চায়। যাই হোক, রাতের বেলা সারা রিচার্ডের মধ্যে বিষ মিশিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করে, তবে রিচার্ড বুঝে যায় এবং সেখানে শুরু হয়ে যায় ঝামেলা। রিচার্ড তখন সারাকে গলা চিপে হত্যা করার চেষ্টা করে, আর ঠিক তখনই রিচার্ডের ছেলে এক কাঠের গুঁড়ি দিয়ে রিচার্ডের মাথায় আঘাত করে সারাকে বাঁচিয়ে দেয়। তার ছেলে জানায় যে তার পিতাই নাকি তার মাকে হত্যা করেছে। সুযোগ বুঝে সারা সেই সবকটা বাচ্চাদের নিয়ে সেই স্থান ত্যাগ করে পালানোর চেষ্টা করে। তারা সমুদ্র তীরে পৌঁছায়, তবে ততক্ষণে তাদের জন্য যে বোট অপেক্ষা করছিল সেটা বেরিয়ে গেছে। তাদের হাতে তো কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে একটা ছোট নৌকায় করে তারা সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। আর সেই মুহূর্তেই এক রক্তাক্ত অসুস্থ মহিলা চলে আসে সাহায্য চাওয়ার জন্য, যার আচরণটা অনেকটা জম্বিদের মতন। সে অনেকটা হিংস্র হয়ে গেছে, আক্রমণ করার চেষ্টা করে, তবে সারা তাকে কোনো মতে জলে ফেলে সেই বাচ্চাদের নিয়ে নৌকায় চেপে সেই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে সেই পাদ্রি কলিন্স এবং তার লোক রিচার্ডকে জ্যান্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কবরের ভেতর থেকে রিচার্ড চিৎকার করে বলছে, আমি শয়তানের সাথে চুক্তি করেছি, আমার জন্য নয় তোমাদের জন্য, আমাকে ছেড়ে দাও, নইলে ভয়াবহ কিছু ঘটবে। আমি মরবো না, আমি মরতে পারি না। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছে না। প্রত্যেকেই জানায় যে সারা এবং সেই শিশুরা ইতিমধ্যে দ্বীপ ছেড়ে চলে গেছে, তবে রিচার্ড জানায় যে তারা এই দ্বীপ ত্যাগ করে বেরোতে পারবে না, বরং তারা প্রত্যেকেই মারা যাবে। যাই হোক, রিচার্ডের কথা শোনা হয় না, তাকে জীবন্ত কবর দেওয়া হয়। আর এখন বর্তমান সময়, মনে আছে তো ওয়াইক কি ডিসাইড করেছিল যে রিচার্ডের কবরটা খুঁড়ে বার করবে, এবং সে সেটাই করে। ফাইনালি তারা মাটির নিচে সেই কফিনটা খুঁজে পায় যেটার মধ্যে রিচার্ড ওয়ারেন রয়েছে। আর
সেটা জানতে হলে এই উইডোজ বের সেকেন্ড পার্টটা আপনাকে দেখতে হবে। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি ডিসাইড করলাম যে সম্পূর্ণ সিরিজটাকে দুটো পার্টে বানাবো। যদিও প্রায় 10টা এপিসোডে তৈরি, তো অবভিয়াসলি একটা ভিডিওতে বানানোটা খুবই চাপ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মোটমাট যত মিস্ট্রি যা কিছু আছে সেগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করা যাবে। প্রথম পর্বের ভিডিওটা আপাতত এইটুকুনি রাখছি। সো আপনাদের কেমন লাগছে এই উইডোজ বে সেটা জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।